বছর আগকার এটা জিনিস। তারপরে আমার বয়স হলো ধরুন 45-46 বছর, তারপরে 45-46 বছর থেকে আমি এটা এভাবেই দেখছি। এখানকার মাটিগুলো আপনি যদি খোঁড়েন, শুধু এখানে এই যে এরকম ইট পাবেন আপনি। দেখেন আসলে যে এটা একটি কোনো স্থাপনা ছিল তার নমুনা এইটা। বলা হয়ে থাকে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই পথেই বাংলা সর্বপ্রথম আক্রমণ করেছিলেন। ওগুলো পাঠিয়ে দাও। জি স্যার। বস, রাস্তায় জ্যাম। নতুন কিছু বলেন। বিকাশ সেভিংসে সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায়, 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। জি স্যার। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলা থেকে। লক্ষণ সেনের নাম শুনেননি? বাংলা এবং বাংলার আশপাশের অঞ্চলে এরকম লোক খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু রাজা লক্ষণ সেনের প্রাসাদ কই ছিল এটা কিন্তু ইতিহাসবিদরা আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। এরই একটি ছাইচাপা ইতিহাসের সন্ধান করতে আজকে আমি এসেছি এই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলায়। আমার পিছনে যে উঁচু মাটির ঢিপিটি দেখতেছেন, এটাই মূলত নওদা বুরুজ। নওদা বুরুজে প্রতিদিনই ঘুরতে আসেন বিভিন্ন স্কুল শিক্ষার্থী ও দর্শনার্থীরা। তারা ঘুরে ঘুরে দেখেন এই মাটি চাপা পড়া ইতিহাস, কিন্তু ইতিহাস উন্মোচিত নয়, তাই এখনো ভোর কাটছে না কারো। সত্যি সত্যি এটি রাজা লক্ষণ সেনের প্রাসাদ কিনা তা নিয়ে বিতর্কের শেষ নেই। রীতিমতো ইতিহাসবিদদের ঘাম ছুটিয়ে দিয়েছে এই বিশাল আকৃতির মাটির ঢিবিটি। মানুষের জ্বর হলে যেরকম ছোট ডাক্তারেরা 3 বেলা প্যারাসিটামল ওষুধ দেয়, ঠিক বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিদর্শনগুলোতে তারাও ঠিক প্যারাসিটামলের মতো সব জায়গায় এই যে এই সাইনবোর্ডটা বসায় রাখছে। ইতিহাস থেকে জানা যায় মধ্যযুগে বাংলার সেন বংশের চতুর্থ রাজা লক্ষণ সেনের আমলে 1178 থেকে আনুমানিক 1206 খ্রিস্টাব্দে এই অঞ্চল বাণিজ্যিক নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। তাই এই রোহনপুরেই তিনি গড়ে তোলেন এই বিশাল অট্টালিকা। কথিত আছে ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই পথেই বাংলায় আগমন করেন। ইতিহাসে পরিচিত নদিয়া অঞ্চলটিও এই স্থান থেকে খুবই কাছাকাছি, তাই নদিয়া থেকেই এই জায়গাটির নাম হয় নওদা বলে ধারণা করা হয়, আর নওদা থেকেই এর নাম ধারণ করে নওদা বুরুজ। আচ্ছা, এই যে নওদা ব্রুজ, এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটা যেটা মানুষের মুখে শুনে, দাদা দাদুর নানা নানার মুখে, যে 200 বছর আগকার এটা জিনিস। তারপরে আমার বয়স হলো ধরুন 45-46 বছর, তারপরে 45-46 বছর থেকে আমি এটা এভাবেই দেখছি। কোনো পরিবর্তন নাই? পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই?
যে সরকারে আর ওপরে কোনো খাটাই না। আচ্ছা আচ্ছা। যে ভাবি আছে এই ভাবি থেয়েছে একে একে একটা কি করেছে যে এখানে একটা যোগানদার রাখে থেয়েছে, খালি দেখাশোনা ঘুরে ফিরে যে কেউ জেনে মাটি না খুঁড়ে, কি একটা ইট না তুলে, কেউ যেন হাত না দেয়, এটুকাই। এর এর বাইরে আর এমনিতে এইটা কি আসলেই প্রাচীন নিদর্শন আপনার কাছে মনে হয়? হ্যাঁ আছে, মানুষের মুখে শুনেছি যে আর ভিতরি গর্ত ছিল, আরও কিছু আছে সোনা দানা, মানুষের মুখে শুনেছি অনেক রকমের জিনিস আছে। এখানকার মাটিগুলো আপনি যদি খোঁড়েন, শুধু এখানে এই যে এরকম ইট পাবেন আপনি, দেখেন আসলে যে এটা একটি কোনো স্থাপনা ছিল তার নমুনা এইটা। এই মাটিগুলো খুঁড়লে শুধু ইটে পাওয়া যায়, মাটির সাথে এত পরিমাণ ইট এখানে আছে। ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজির আক্রমণের কথা শুনে রাজা লক্ষণ সেন এই প্রাসাদ থেকে একটি পরীক্ষা দিয়ে পূর্ণভবা নদীতে পালিয়ে গিয়েছিলেন। আমি নিয়ে যাব সেখানে, আপনাদেরকে পরীক্ষাটা দেখাবো এবং এই পরীক্ষাটা এই স্থাপত্যর কাছ থেকে খুব সুন্দরভাবে পূর্ণভবা নদীতে গিয়ে মিলিত হয়েছে। এই যে বন্ধুরা, এই যে এই খালটি যে দেখতেছেন, এইটি নওদা বুরুজের সাথে সরাসরি সংযোগ ছিল এবং এই খালটি কিন্তু চলে গেছে পূর্ণভবা নদীর দিকে এবং এই দিক দিয়ে এটা চলে গেছে পূর্ণভবা নদী। এই সামনেই পূর্ণভবা নদী, ওখানে এই খালটা মিলিত হয়েছে এবং রাজা লক্ষণ সেন এই খাল দিয়েই ওই সময় বিক্রমপুরে পালিয়ে গিয়েছিলেন। বন্ধুরা, একটু আগে যে খালটি আপনারা দেখলেন, এই যে এই খালটি ঠিক এদিক দিয়ে এসে এই যে পূর্ণভবা নদীতে মিলিত হয়েছে এবং এটি পূর্ণভবা নদী এবং এই নদী দিয়েই রাজা লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল বিক্রমপুরে। এই প্রাচীন স্থাপত্যর পাশেই রয়েছে আরেকটি মসজিদ। লোকমুখে শোনা যায় এটি একটি গম্বুজ। এখন আমি যাচ্ছি সেই মসজিদের প্রান্তরে, দেখে আসা যাক আসলে নিদর্শনটি কি। আমার কাছে মনে হয় এইটা একসময় মসজিদ ছিল। এই যে মেহরাব, এটা প্রধান মেহরাব, আমার কাছে এটা মনে হয়, কিন্তু মানুষজন বলে থাকে যে এটা কিন্তু একটা গম্বুজ এবং এই গম্বুজটা রাজা লক্ষণ সেনের সময়ে কিন্তু তৈরি হয়েছিল এবং এটা ওই সময়েরই নিদর্শন। নাতে এইরকম পুরাতন ইট বা এইরকম পুরাতন স্থাপনা আপনি পাবেন না।